মাইন লাভ, তুমি আমার যখন হলেই না, তাহলে আর অন্য কারো হতেও দিব না। হ্যারির কথাগুলো শুনে তারা তিনজনই হ্যারির দিকে তাকাতেই হ্যারি শুট করে দেয়। জায়ান আর রায়হান দিক থেকে দৌড়ে আসে, কিন্তু জায়ান শ্রাবুর কাছে ছিল বলে সে আগে শ্রাবুর সামনে এসে দাঁড়ায় আর বুলেটটা জায়ানের বুক বরাবর পাশের পিঠে যায় আর বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। শ্রাবু এক চিৎকার দিয়ে বলে, জায়ান। অপরদিকে রায়হানের পা সেখানেই থেমে যায়। জায়ান ঢলে পড়ে শ্রাবুর উপর। শ্রাবু তাকে দু হাতে শক্ত করে ধরে নিচে বসে পড়ে জায়ানের মাথাটা শ্রাবুর অরুর উপরে রাখে। হ্যারি আবারও শুট করতে নিবে, তার আগেই রায়হানের চোখ যায় সেদিকে। সে এক মুহূর্ত বিলম্ব না করে তার হাতে থাকা সুইচ ব্লেডটা হ্যারির দিকে ছুঁড়ে মারে আর তা গিয়ে বিঁধে হ্যারির গলায়, আর হ্যারি সেখানেই মারা যায়। রায়হান দৌড়ে জায়ানের কাছে এসে তাকে তুলতে নিলে জায়ান বাধা দেয়। তাকে বাধা দিতে দেখে শ্রাবু কান্না করতে করতে বলে, এমন করবেন না জায়ান, প্লিজ চলুন হসপিটালে। আপনি আমাদের ফাঁকি দিতে পারেন না। আপনি আপনার পাপাইকে ফাঁকি দিয়ে পালাতে পারেন না জায়ান। এতটা বেইমান হবেন না আপনি। রায়হানের চোখ ঝাপসা হয়ে আসে, তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। সে পাথরের মতো জায়ানের হাতটা ধরে বসে আছে। জায়ান কাপা হাতে শ্রাবুর ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শ্রাবুর হাতের উল্টো পিঠে শীতল একটা চুমু খেয়ে বলে, জানেমান, তুমি ছাড়া আমি কখনো সম্পূর্ণ ছিলাম না। আমার প্রতিটা নিঃশ্বাস তোমার জন্য ছিল। আমি দূরে চলে গেলেও আমার ভালোবাসা তোমার সঙ্গে সবসময় থাকবে। খুব করে চাইতাম তোমাকে নিয়ে একটা ছোট্ট সংসার করার, কিন্তু আল্লাহ আমার সব ইচ্ছে পূরণ করলেও তোমাকে পাওয়ার ইচ্ছে পূরণ করেনি। লোকে আমাকে নিকৃষ্ট মস্তিষ্কের মানুষ বলতো, কারণ আমি অন্যের স্ত্রীকে ভালোবেসেছি। কিন্তু জানেমান, তারা জানলো না আর দেখলো না আমার 20 বছরে আসক্তিময় তোমার প্রতি ভালোবাসা। আমি শুরু থেকেই জানতাম তুমি কখনো আমার হবে না, তবুও আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম যদি আল্লাহ ভাগ্যক্রমে তোমাকে আমার করে দেওয়ার একটা মিরাক্কেল করে, কিন্তু আমার সাথে কখনো মিরাক্কেল হলো না জানেমান। আল্লাহ আমাদের ভাগ্যর উপর থেকে নির্ধারণ করে দিয়েও তাদের জন্য আমাদের আমাদের মনে ভালোবাসা সৃষ্টি করে, যাদের আমরা কখনোই পাবো না। তুমি তো আমার হলেই না, তাহলে আল্লাহ কেন তোমার নামটা আমার বুকে খোদাই করে দিয়েছিল? জায়ান কথাগুলো বলেই জোরে নিঃশ্বাস ছাড়ে। তার সময় ফুরিয়ে আসছে, চোখ বেয়ে পানি পড়ছে, শরীর কাঁপছে, বুকের বাঁ পাশ থেকে অঝোর ধারায় রক্ত পড়ছে। শ্রাবুর কোল জায়ানের রক্তে ভিজে গেছে। শ্রাবু জায়ানের মাথাটা আঁকড়ে ধরে কাঁদছে। রায়হান তার পাশেই জায়ানের হাত ধরে আছে। তাকে হসপিটালে নিতে চাইলেও জায়ান যেতে নারাজ। রায়হান আবারও তাকে তুলতে নিলে জায়ান তাকে থামিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাই, অন্তত আমার শেষ নিঃশ্বাসটা আমার জানেমানের কোলে মাথা রেখে ত্যাগ করতে দে। এতটা স্বার্থপর হোস না ভাই। আমার জানেমানটাকে তো তুই তোর করেই নিলি, শেষ সময়টা অন্তত তাকে আমার হতে দে। আমি জানি আমার সব ফুরিয়ে এসেছে, তাই আমাকে হসপিটালে নিয়ে গিয়েও আমাকে বাঁচাতে পারবি না। জায়ান শ্রাবুর দিকে তাকিয়ে আলতো হেসে রক্তমাখা হাতটা শ্রাবুর গালে ছুঁয়ে দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি জানেমান। আমি তোমাকে বলেছিলাম আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো। আমি আমার কথা রেখেছি জানেমান। আমি আমার শেষ নিঃশ্বাসেও তোমাকেই ভালোবেসেছি। জানেমান, আমাদের মতো ব্যর্থ প্রেমিকদের সংসার হয় না। আমরা চাইলেও তোমাদের মতো ফুলকে নিয়ে সংসার করতে পারি না। আমার ভালোবাসার পরিণতি এমন না হলেও পারত। আল্লাহ চাইলে তোমার আর আমার একটা সুন্দর সংসার দিতে পারত। আমাকে তুমি ভুলো না জানেমান। মনের কোথাও একটা আমার জন্য জায়গা করে রেখো। যখন নিজেকে একা একা মনে করবে, আমাকে স্মরণ করো। আমি আকাশের তারা হয়ে তোমার একাকিত্ব দূর করব। লোকমুখে একটা কথা প্রচুর শুনতাম, তোমাকে একজন পেয়ে গেছে মানে আরেকজন কি বীভৎসভাবেই না তোমাকে হারিয়েছে। আজ আমি সেই বীভৎসভাবে তোমাকে চিরতরে হারালাম। আমাদের আমাদের গন্তব্য এপারেও এক হলো না, ওপারেও এক হবে না। পৃথিবী আখিরাত দুই জায়গায় আমি তোমাকে হারালাম জানেমান। কোথাও তোমাকে আমার করে পেলাম না। জায়ানের চোখ উল্টে আসছে, জোরে জোরে শ্বাস পড়ছে। সে এভাবেই রায়হানকে বলে, আমার জানেমানকে আর কষ্ট দিস না, তাহলে আমি মরে গিয়েও যে শান্তি পাবো না। আমার ফুলটাকে তোর হাতে সুপে দিলাম, যত্নে রাখিস। আমার ছোট পাপাইকে আদরে রাখিস। গত 2টা বছর তো তাকে আমি বাবার আদরে আগলে রেখেছি, নিজের সন্তানের মতো ভালোবেসেছি, কখনো একটু আঘাত পেতে দেইনি। আমার আব্বু আম্মুকে দেখে রাখিস। আজ থেকে তাদের দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম।
জায়ান এবার খুব জোরে নিঃশ্বাস টানে আর টলমলে চোখে তার নিজের রক্ত মাখা শ্রাবুর মুখের দিকে তাকিয়ে থেমে থেমে বলে, আমি তোমাকে ভালোবাসি জানেমান। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসলাম জানেমান। আমাকে মনে রেখো। আমার কবরের সামনে তুমি যখনই যাবে তখনই একটা করে গোলাপ রেখে এসো জানেমান। জায়ান আর কিছু বলতে পারল না। সে ক্ষীণ সময় কালেমা উচ্চারণ করল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শ্রাবুর কোলে মাথা রেখে তার শ্বাস বন্ধ হতেই চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অতঃপর 16/9/2025 তারিখে এক ব্যর্থ প্রেমিক, তার শখের নারী, তার জানেমান, তার পবিত্র ফুল, তার 20 বছরের আসক্তিময় ভালোবাসার মানুষটার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। শ্রাবু চিৎকার করে জায়ান বলে কেঁদে ওঠে, আর রায়হান জায়ানের রক্তাক্ত বাম হাতটা আঁকড়ে ধরে নিজের কপালে ঠেকিয়ে নীরবে চোখের পানি ফেলে। তখনই পুলিশ সহ সকলে চলে আসে গৌডানের ভেতর। সবাই এসে জায়ানের নিথর দেহ শ্রাবুর কোলে দেখে নিস্তব্ধ হয়ে যায়। জাইনা শিকদার তার একমাত্র সন্তানকে মৃত অবস্থায় দেখে এক চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারায়। তুহিন শিকদার হাউমাউ করে কাঁদতে থাকে। উপস্থিত সকলের চোখে পানি। ফারিহা দৌড়ে এসে জায়ানের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে, আমাকে একা ফেলে তুমি পালিয়ে গেলে, আমাকে কেন সাথে নিলে না? আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি এত স্বার্থপর তো ছিলে না জায়ান ভাইয়া, তাহলে আজ কেন স্বার্থপরের মতো আমাকে জীবন্ত লাশ বানিয়ে চলে গেলে? ও জায়ান ভাইয়া, ওঠো না, একটা বার কথা বলো। আমার বুকে ব্যথা হচ্ছে তো। ও আল্লাহ, আল্লাহ গো, আমার জায়ান ভাইয়াকে ফিরিয়ে দাও আল্লাহ গো, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে আল্লাহ, তুমি আমার জায়ান ভাইয়াকে ফিরিয়ে দাও আল্লাহ। ফারিহা মাথা ঘুরিয়ে শ্রাবুর দিকে তাকিয়ে বলে, আপু, তুমি একটা বার জায়ান ভাইয়াকে বলো উঠতে, উনি তো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তুমি ডাকলেই সে উঠবে। তুমি তাকে উঠতে বলো আপু, আমার কষ্ট হচ্ছে, তুমি তাকে ডাকো না আপু, প্লিজ আপু, তুমি জায়ান ভাইয়াকে ডাকো। ফারিহাকে পাগলের মতো বিলাপ করতে দেখে শ্রাবু জায়ানের মাথাটা এক হাতে চেপে ধরে রেখে আর একটা হাতে ফারিহাকে বুকে জড়িয়ে ধরে। শ্রাবুর কান্নার বেগ বেড়ে যায়। সে গগন বিদারী চিৎকার দিয়ে বলে, সে আর কখনো উঠবে না ফাহি, আমার ডাকে সে আর কখনো সাড়া দেবে না। দুপুর 2টায় জায়ানের শেষ গোসল করিয়ে সাদা কাফনের 3 টুকরো কাপড়ে জায়ানকে মুড়িয়ে শিকদার বাড়ির সদর দরজার বাহিরে খাটিয়ায় রাখা হয়। বাড়ির ভেতরে জাইনা শিকদার বুক চাপড়ে কাঁদছে। শ্রাবু পাথরের মতো বসে আছে ফ্লোরে, তার দৃষ্টি জায়ানের খাটিয়ার দিকে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। সূর্যের কোলে ছোট রাহাতটাও আজ কাঁদছে। রায়হান সূর্যের কোল থেকে রাহাতকে নিয়ে এসে জায়ানের খাটিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। তারপর রাহাতের দিকে এক পলক তাকিয়ে ভেজা চোখ মুছে জায়ানের রক্তশূন্য মুখের দিকে তাকিয়ে বলে, জায়ান, তুই দেখতে পাচ্ছিস তোর ছোট্ট পাপাইও আজ তোর জন্য কাঁদছে। তোর ছোট্ট পাপাই তোর দিকে তাকিয়ে আছে জায়ান। তুই আজ আদর করছিস না বলে সে কাঁদছে। এই বেঈমান আমার ছেলেটাকে আদর যত্নে বড় করে কেন আমার ছেলেটাকে ফাঁকি দিয়ে পালালি? জায়ান ভাই দেখ, আজ আমিও কাঁদছি তোর জন্য। একবার ওঠ না ভাই, তোর জানেমানকে আমার থেকে কেড়ে নিতে চাইবি না? ওঠ না ভাই, দেখ আমার কষ্ট হচ্ছে। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে কেন বেস্ট ফ্রেন্ডের কথা শুনছিস না ভাই? রায়হান কথাগুলো বলে জায়ানের খাটিয়াতে মাথা ঠেকে কেঁদে ওঠে। এক সময় যে তার শত্রু ছিল, আজ তার জন্যই রায়হান কাঁদছে। যতই সে জায়ানকে তার শত্রু বলুক, কিন্তু সত্যি তো এটাই যে সে কখনো জায়ানকে শত্রু ভাবেনি। জায়ান তার বেস্ট ফ্রেন্ড কম ভাই ছিল। রায়হানের কান্নার মাঝেই রাজ নিজের ভেজা চোখ মুছে রায়হানকে বলে, ভাই লাশ দাফন করতে হবে, লাশ বেশিক্ষণ রাখা ঠিক হবে না। রায়হান করুণ চোখে রাজের দিকে তাকায়। তখনই হৃদয় এসে রায়হানের কাঁধে হাত রাখে। রায়হান হৃদয়ের দিকে এক পলক তাকিয়ে রাহাতকে নিয়ে জায়ানের মুখের উপর ঝুঁকে রাহাতের ছোট্ট হাতটা জায়ানের মুখে স্পর্শ করিয়ে দেয়। মিনিট 5 ওভাবে থেকে রায়হান রাহাতকে নিয়ে সোজা হতে নিলে রাহাত জায়ানের কাফনের কাপড় খামচে ধরে কাঁদতে থাকে। হয়তো বাচ্চাটাও বুঝে গেছে
তার খেলার সঙ্গী, তাকে আদর করার মানুষটা তাকে ছেড়ে চিরতরে চলে যাচ্ছে। রায়হান চোখ বন্ধ করে রাহাতের হাতটা ছাড়িয়ে নেয়। রাহাত তাতে হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে। জাইনা শিকদার ছুটে এসে ছেলের খাটিয়া আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, যাস না বাবা, আমার বুকটা খালি করে যাস না। আমার যে একটাই তুই বাবা, তোর ব্যথা আমি কাকে দিয়ে ভোলাবো? আমার নার ছেঁড়া ধন আমার বুকে আবারও ফিরে আসো না। জাইনা শিকদার কথাগুলো বলেই সেখানেই জ্ঞান হারায়। আর তাকে ফাতেমা বেগম, মরিয়ম বেগম আর রেহেনা বেগম মিলে ধরে ভেতরে নিয়ে যায়। তুহিন শিকদার শেষবারের মতো ছেলের মুখ দু হাতের আজলাই নিয়ে চোখের পানি ফেলে বলে, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ, আর আজ আমি সেই ভার নিজের কাঁধে বয়ে নিয়ে যাব কবরস্থানে। তোমাকে শুয়ে দিয়ে আসবো 3.5 হাত মাটির নিচে। জান বাবা আমাকে এত ভারী জিনিস কাঁধে ওঠানোর মতো শাস্তি না দিলেও পারতো। তুহিন শিকদার কথাগুলো বলে ডুকরে কেঁদে ওঠে। সায়েম এসে তাকে জড়িয়ে ধরে। সাইফুল এগিয়ে এসে তুহিন শিকদারকে ধরে দাঁড় করায়। রায়হান রাহাতকে সূর্যের কোলে দিয়ে শ্রাবুর সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে শ্রাবুকে বলে, জায়ানকে শেষবারের মতো দেখে নে হলুদিয়া। রায়হানের কথায় শ্রাবুর রায়হানের মুখের দিকে তাকায়। শ্রাবু কাঁদছে, কিন্তু শব্দবিহীন কাঁদছে। রায়হান তাকে ধরে দাঁড় করায়, তারপর নিজেই হাত ধরে নিয়ে আসে জায়ানের সামনে। শ্রাবু জায়ানের খাটিয়ার সামনে বসে এক ধ্যানে তাকায় জায়ানের রক্তশূন্য ফর্সা মুখটার দিকে। তারপর কিছুক্ষণ চুপ থেকে শব্দ করে কেঁদে ওঠে আর জায়ানকে বলে, আল্লাহর কাছে আমার নামে অভিযোগ করবেন জায়ান। আমি আপনার জীবনটা ধ্বংস করে দিয়েছি, আপনাকে একটু শান্তিতে বাঁচতে দেইনি। আল্লাহকে বলবেন আমাকে সবচেয়ে কঠিন শাস্তিটা যেন দেয়। কথাগুলো বলেই শ্রাবু চিৎকার করে কেঁদে ওঠে। ফারিয়া দৌড়ে এসে শ্রাবুর পাশে বসে বলে, আপু, আপু গো, আমাকে তোমরা জায়ান ভাইয়ার সাথে দাফন করে দাও। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মরে যাবো। আপু, আপু, আমার সব স্বপ্ন নিয়ে জায়ান ভাইয়া শান্তিতে ঘুমিয়ে আছে। আমাকে তার বউ সাজে তার ঘরে তুললো না। আপু, আমাকে একটু ভালোবাসলো না সে। আমার বেঁচে থাকার কারণটা নিয়ে সে পালালো। ফারিহার কথার মাঝে পুরুষরা খাটিয়া কাঁধে তুলে নেয়। রায়হান, তুহিন শিকদার, সায়েম, শায়ের আর তাদের পিছে থাকে হৃদয়, সাইফুল, রাফিদ, রাস, মুক্তার খান, সোহেল খান। তারা খাটিয়া নিয়ে এক কদম যেতেই ফারিহা আবারও চিৎকার করে বলে, আপনারা আমার জায়ান ভাইয়াকে নিয়ে যাবেন না? আমার কলিজা ছিঁড়ে কেন তাকে নিয়ে যাচ্ছেন? তার সাথে আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? আমার জায়ান ভাইয়াকে নিয়ে যাবেন না আপনারা? ফাহিয়া কথাগুলো বলে উঠে যেতে নিলে শ্রাবু তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফাহিয়া তাকে ছাড়ানোর চেষ্টা করে বলে, প্লিজ আপু, আমাকে ছাড়ো, ওনারা আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তাদের আটকাতে দাও না আপু। আমার জায়ান ভাইয়াকে নিয়ে যাচ্ছে। আমার যে তার সাথে সংসার করা হলো না আপু। আপু গো, আমার যে তার সাথে সংসার করা অনেক আশা ছিল আপু। কথাগুলো শেষ করেই ফাহিয়া শ্রাবুর বুকে ঢলে পড়ে আর পুরুষরা জায়ানের খাটিয়ে নিয়ে চলে যায় জায়ানের আপন ঠিকানায় পৌঁছে দিতে, যেখানে মানুষ একবার গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না। চিরনিদ্রায় সেখানে শায়িত হয় মানুষ। শ্রাবু ফাহিয়াকে বুকে শক্ত করে চেপে ধরে চিৎকার করে কাঁদে। আর তখনই আচমকা দূর থেকে ভেসে আসলো একটি গান। কোন ফুল তুমি শুনে বলো, এই ফুল সাজাই স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙা বুক খোঁজে হাসি মুখ, দেখি জলে সে চিতায়। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। ফাহিয়া সাবুকে জড়িয়ে ধরে কাঁদছে। পূর্ণতা পেল না তার ভালোবাসা। তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। জায়ানের সাথে তার আর সংসার করা হলো না। তাকে আর আপন করে নিল না জায়ান। রাত 10টায় খান বাড়িতে নিজের রুমের ফ্লোরে বসে আছে শ্রাবু, আর তার কোলে মাথা রেখে জায়ানের ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে ফাহিয়া।
মূলত তখন জায়ানকে কবর দিয়ে আসার পর খানবাড়ির সবাই মিলে জাইনা শিকদার, তুহিন শিকদার আর ফাহিয়াকে এ বাড়িতে নিয়ে আসে। ফাহিয়ার মা নেই, বাবা আছে, তবুও বছরে খোঁজ নেয়। ছোট্ট থেকেই তার আন্টি মানে জাইনা শিকদারের কাছেই সে বড় হয়েছে, তাই আজ তার এই খারাপ সময়ে শ্রাবুকে ছাড়া কাউকেই পাশে পায়নি। শ্রাবু চোখ বন্ধ করে নীরবে কাঁদছে। তার চোখের সামনে ভেসে উঠছে জায়ানের করা পাগলামিগুলো। জায়ানের শেষ কথাগুলো তার মস্তিষ্কে বারবার আঘাত করছে। আর তখনই রায়হান রুমে ঢুকে দেখে ফাহিয়া শ্রাবুর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। রায়হান নিঃশব্দে শ্রাবুর কাছে গিয়ে বসে, তার মাথায় হাত রাখে। শ্রাবু কারো হাতের ছোঁয়া পেতেই চোখ খুলে তাকায়। তার দৃষ্টি পড়ে রায়হানের রক্ত লাল বর্ণ চোখের দিকে। রায়হানও হয়তো এতক্ষণ কেঁদেছে বেস্ট ফ্রেন্ডকে হারানোর যন্ত্রণায়। রায়হান শ্রাবুর চোখ মুছে দিয়ে বলে, আর কাঁদিস না। তুই কাঁদলে যে জায়ানের আত্মা কষ্ট পাবে, সে তোকে কাঁদতে দেখতে পারবে না। তো কাঁদিস না হলদিয়া। জায়ান আমাদের মাঝে ছিল, আছে আর সারা জীবন থাকবে। শ্রাবু এবার রায়হানকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে কাঁদতে বলে, আমি আর এখানে থাকতে চাই না। এই শহর আমার কাছে বিষাক্ত হয়ে গেছে। আমাকে আপনার সাথে দূরদেশে নিয়ে যান। আমি যে অপরাধী, আমি জায়ানের জীবনটা নষ্ট করে দিলাম, তাকে বাঁচতেও দিলাম না। আমার মতো নিকৃষ্ট মানুষ কয়জন হয় বলুন? তোর কোনো দোষ নেই হলদিয়া। আমরা চলে যাব এখান থেকে, তারপর কিছুদিন পর পর আসবো। জায়ান তো তোকে বলেছে তার কবরে গোলাপ দিতে। তা যদি না করিস তাহলে তো সে কষ্ট পাবে, তাই না? আমরা কিছুদিন পর পর আসবো জায়ানের কাছে। তাদের কথার মাঝেই ফাহিয়া উঠে চলে যেতে নিলে শ্রাবু তার হাত ধরে থামিয়ে বলে, কোথায় যাচ্ছ ফাহি? ফাহিয়া শ্রাবুর দিকে তাকিয়ে মলিন হেসে বলে, তোমরা বসো, আমি বাহিরে যাচ্ছি। না, তুমি কোথাও যাবে না, তুমি এখানে বসো। না আপু, তোমাদের মাঝে আমি কিভাবে থাকি বলো? কিছু হবে না, আমার তোমার সাথে কথা আছে ফাহি, বসো এখানে। ফাহিয়া আর কিছু না বলে শ্রাবুর পাশে বসে। শ্রাবু এক হাতে ফাহিয়াকে জড়িয়ে ধরে বলে, আমাকে বড় বোন ভাবো তো? ফাহিয়া মাথা উঁচু করে শ্রাবুর মুখের দিকে তাকিয়ে বলে, তুমি আমার বড় বোন হও। তাহলে আমার কথা শুনবে তুমি? বলো, শুনবো। আমার সাথে তুমি লন্ডন চলে যাবে। ফাহিয়া মলিন হেসে বলে, না আপু, আমি যাব না। আমি এখানেই থাকবো। আমি যতদিন বাঁচবো এই শহরে আমার ভালোবাসার মানুষটার গন্ধ ততদিন পাবো। তাই আমি এই শহর ছেড়ে কোথাও যেতে চাই না। জায়ান নেই আজ 4 দিন। আজ খান বাড়িতে এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করেছে রায়হান। কাল রায়হান সবাইকে জানায় সে কিছু এতিম বাচ্চাদের খাওয়াবে, এতে সবাই রাজি হয়। রায়হান কাল নিজে মসজিদে গিয়ে এতিম বাচ্চাদের বলে এসেছে, আর হুজুরদের বলেছে জায়ানের নামে কোরআন খতম দিতে। তাই আজ সকাল থেকেই সেই ব্যবস্থা হচ্ছে। রায়হান আর শ্রাবু বাসায় নেই। জাইনা শিকদার গতকাল ছেলের কবরের সামনে গিয়ে অনেক কান্না করেছে। তাকে সেখান থেকে আনাই যাচ্ছিল না, এক প্রকার জোর করেই নিয়ে এসেছে। জাইনা শিকদার, তুহিন শিকদার আর ফাহিয়া এখনো খান বাড়িতেই আছে। রায়হান আর শ্রাবু রাহাতকে নিয়ে জায়নের কবরের সামনে দাঁড়িয়ে আছে, তবে শ্রাবু একটু দূরে দাঁড়ানো। শ্রাবুর হাতে একটা লাল টকটকে গোলাপ ফুল। রায়হান জায়ানের কবর জিয়ারত করে রাহাতকে নিয়ে কবরের সামনে হাঁটু ভেঙে বসে। জায়ানকে উদ্দেশ্য করে রাহাতকে দেখিয়ে বলে, জায়ান, তুই দেখতে পাচ্ছিস তোর পাপাই এসেছে। জানিস তোর পাপাই তোকে খুব করে খুঁজে কান্না করে তোর জন্য, কিন্তু তুই তো স্বার্থপর হয়ে তোর পাপাইকে একা করে চলে গেলি। দেখ, তোর জানেমানও আজ এসেছে তোর কাছে। সে নিজেকে অপরাধী ভাবে। তোর জানেমান ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাদিন মন খারাপ করে বসে থাকে, কান্না করে। তুই তো চলে গেলি রে ভাই, কিন্তু সবার জীবনের সুখ শান্তি কেড়ে নিয়ে গেলি। আমাকে ক্ষমা করে দিস ভাই। কথাগুলো বলতে বলতেই রায়হানের চোখ ঝাপসা হয়ে আসে। সে জায়ানের কবরের হাত ভুলিয়ে দেয়। রাহাতের ছোট্ট ছোট্ট হাত দুটো দ্বারা রায়হান জায়ানের কবর স্পর্শ করায়। তারপর রায়হান রাহাতকে নিয়ে উঠে দাঁড়ায়। শ্রাবুর কাছে এসে বলে, আমি সামনে আছি, তুই আয়।
শ্রাবু মাথা উপর নিচ নাড়ায়। রায়হান চলে যেতেই শ্রাবু জায়ানের কবরের সামনে এসে হাঁটু ভেঙে বসে। তারপর হাতে থাকা গোলাপ ফুলটা জায়ানের কবরের উপরে রেখে মলিন হেসে অশ্রুসিক্ত নয়নে কাঁপা কাঁপা গলায় জায়ানকে বলে, জানেন তো জায়ান, আমরা চিরকাল বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আসি না। আমরা আমাদের নির্দিষ্ট সময় মতো নিঃশ্বাস বন্ধ করে ফেলি। কিন্তু আপনাকে আমি এভাবে হারাবো কখনো ভাবিনি। হয়তো কখনো আপনার প্রতি আমার ভালোবাসা ভালো লাগা ছিল না, কিন্তু মানুষ হিসেবে আমার কাছে একজন বেস্ট পারসন ছিলেন। আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। আপনার অনুপস্থিতি আমাকে কষ্ট দেয়, বুকে ব্যথা হয়। আপনি তো চেয়েছিলেন আপনার জন্য যেন আমার বুকে একটু ব্যথা হয়। হ্যাঁ, আপনার আশা পূরণ হয়েছে জায়ান। আমার বুকে একটু না অনেকটাই ব্যথা হয় আজকাল। আপনাকে আমি কখনো ভুলবো না। আপনার স্মৃতি নিয়ে আমি দূর দেশে চলে যাব, থাকবো না এই বিষাক্ত অভিশপ্ত শহরে। কথাগুলো বলেই শ্রাবু ডুকরে কেঁদে ওঠে। দূর থেকে সবটাই রায়হান দেখছে, তার চোখ বেয়েও পানি পড়ছে। পুরুষ কাঁদে, আপনজন হারানোর যন্ত্রণায় কাঁদে। রায়হান কাঁদছে, তার জীবন থেকে একে একে সব আপনজনই চলে যাচ্ছে তাকে সারা জীবনের জন্য শূন্যতা দিয়ে। শ্রাবু কাঁদছে মাথা নিচু করে, আর তখনই তার মনে হয় জায়ান তাকে জানেমন বলে ডাকছে। সে তড়িৎ বেগে মাথা তুলে এদিকে ওদিকে ঘুরে তাকাতেই দেখতে পায় জায়ান তার সামনে দাঁড়ানো, তার মুখে মিষ্টি হাসি। জায়ান তার কাছে এসে সামনে বসে, তার মুখ দু হাতের আজলায় নিয়ে বলে, জানেমান, কাঁদছো কেন? আমি নিষেধ করছি না কাঁদতে। আমার যে কষ্ট হয় তোমার কান্না দেখলে সেটা তুমি কবে বুঝবে? আমি তো তোমার পাশেই আছি। তাহলে কেন এত কান্না করছো? শ্রাবু জায়ানকে দেখে অবাক হয়। সে ডান হাত উঠিয়ে জায়ানের মুখ স্পর্শ করে বলে, জায়ান, আপনি আমার সামনে? হ্যাঁ, আমি তোমার সামনে। এই যে আমি। জানো, তোমাকে এই কয়দিন এত কাঁদতে দেখে আমার খুব কষ্ট হয়েছে। তুমি এত কাঁদো কিভাবে? ক্লান্তি লাগে না? শোনো মেয়ে, আজ থেকে তোমার কান্না বন্ধ। আপনি ফিরে এসেছেন জায়ান? ওমা, আমি আবার কোথায় গেলাম? আমি তো তোমার আশেপাশে আছি। তাহলে আমাদের সাথে বাসায় চলুন। তোমার তো ঠিকানা এটাই। আমি কিভাবে বাড়ি যাব বলো? প্লিজ জায়ান, চলুন আমার সাথে। আমার পক্ষে তো সম্ভব না জানেমান। আমার বাড়ি যে চিরতরে এই ঠিকানায় হয়ে গেছে। জায়ানের কথায় এবার শ্রাবু একটু জোরেই বলে, না না না, আপনি সব কি বলছেন জায়ান? চলুন আমার সাথে বাড়ি যাব। আপনি দেখতে পাচ্ছেন না আমাদের কষ্ট হচ্ছে আপনাকে ছাড়া? তাহলে কেন অভিমান করছেন? শ্রাবুকে এমন পাগলের মতো আচরণ করতে দেখে রায়হান দৌড়ে শ্রাবুর কাছে আসে। শ্রাবু রায়হানকে দেখে বলে, দেখুন না, উনি বাড়ি যেতে চাইছে না। কি সব বলছে? আপনি বলুন না আমাদের সাথে বাসায় যেতে। রায়হান শ্রাবুর দিকে করুণ চোখে তাকিয়ে বলে, জায়ান নেই হলদিয়া। জায়ান আর কখনো ফিরবে না। কেন বুঝতে চাইছিস না? সে আমাদের রেখে দূর অজানায় পাড়ি জমিয়েছে। না না না, সে কোথায় না না, সে কোথাও যায়নি। এই যে আমাদের শ্রাবু কথাটা বলে সামনে তাকাতেই দেখে জায়ান নেই। সে এদিকে ওদিকে মাথা ঘুরিয়ে দেখে, কিন্তু কোথাও জায়ানকে পায় না। তাই রায়হানের দিকে তাকিয়ে কান্নারত কণ্ঠে বলে, বিশ্বাস করুন জায়ান এখানে ছিল, আমার সাথে কথা বলেছিল। কথাগুলো বলে শ্রাবু চিৎকার করে কেঁদে ওঠে। রায়হান এক হাতে রাহাতকে ধরে রেখে আর এক হাতে শ্রাবুকে জড়িয়ে ধরে বলে, সবটাই তোর ভ্রম ছিল হলদিয়া। জায়ান আর কখনোই ফিরবে না রে। সে তার আপন ঠিকানায় চলে গেছে। রায়হান কথাগুলো বলে চোখ বন্ধ করলে তার বন্ধ চোখ বেয়ে উষ্ণ পানি পড়ে। রায়হান শ্রাবুকে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর জায়ানের কবরের দিকে এক পলক তাকিয়ে শ্রাবুকে নিয়ে চলে যায়। পেছনে ফেলে যায় অন্ধকার কবরে শুয়ে থাকা এক ব্যর্থ প্রেমিককে, যে সব সময় ভুল মানুষকে ভালোবেসেছে, দিন শেষে নিঃস্ব হয়ে গেছে। না পেল মানুষটাকে আপন করে, না পেল সুন্দর একটা জীবন সাজিয়ে বেঁচে থাকতে। একতরফা ভালোবাসাগুলো কখনো সুন্দর হয় না, বরং আমরা সুন্দর রূপে দেখি। ভালোবাসা সুন্দর শুধুমাত্র তাদের জন্যই যারা এই নিষ্ঠুর পৃথিবীতে পূর্ণতা পেয়েছে। রায়হান শ্রাবুকে গাড়িতে এনে বসাতেই শ্রাবু পাথরের মতো বসে থাকে। তার কান্না থেমে গেছে। রায়হান রাহাতকে শ্রাবুর কাছে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। শ্রাবুর বরখা আর রায়হানের সাদা পাঞ্জাবি পাজামা কাদা মাটি লেগে গেছে। শ্রাবু গাড়ির লুকিং গ্লাসে আরো একবার জায়ানের কবরের দিকে তাকায়। কবরখানা বেশ দূরে হওয়ায় ভালো মতো বোঝা যাচ্ছে না কবরখানা। তবুও তাকিয়ে রইল রায়হান গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। রায়হান গাড়ি স্টার্ট দিতেই শ্রাবু চোখ বন্ধ করে ফেলে। তার বন্ধ চোখ দিয়ে গাল গড়িয়ে পানি পড়ে। সে গাড়ির দরজায় মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে।
প্রায় বিকেল 4টার দিকে রায়হান আর শ্রাবু খানবাড়িতে প্রবেশ করে। ততক্ষণে এতিম বাচ্চাদের খাওয়ানো শেষ। শ্রাবু জাইনা শিকদারকে দেখে আসে। জাইনা শিকদার শ্রাবুকে দেখে বলে, মারে, আমার ছেলেটা আমাকে একা করে চলে গেল। আমি কি নিয়ে বাঁচবো রে মা? ও মা, আমার ছেলেটা কেন এত কষ্ট দিল আমাকে? শ্রাবু তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আন্টি, আপনার এক ছেলে নেই তো কি হয়েছে? আমরা আপনার ছেলে মেয়ে, আমরাই আপনার জায়ান হয়ে উঠব। আপনি আমাদের সাথেই থাকবেন, শিকদার ভিলাতে আর ফিরবেন না। মারে, সেখানে আমার ছেলের সকল স্মৃতি আছে রে মা। সেজন্যই বলছি যাবেন না। জায়ান আমাদের মাঝে ছিল, আছে, থাকবে। তার স্মৃতি আমাদের কাছেই নির্দিষ্ট থাক। জাইনা শিকদার আর কিছু বললেন না। শ্রাবু তাকে খাইয়ে দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। তারপর তাকে ঘুমে রেখে সে আগে নিজের রুমে গিয়ে গোসল করে কাপড় পাল্টে নেয়। রায়হান আগে এসে রাহাতকে গোসল করিয়ে সূর্যের কাছে দিয়ে সে নিজেও গোসল করে ফ্রেশ হয়ে নেয়। শ্রাবু গোসল করে ফারিহার রুমে যায়। তার রুমটায় এখন ফারিহা থাকে। শ্রাবু ফারিহার রুমের সামনে এসে দরজায় নক করে ডাকে, ফাহি, আসবো? ফাহি, আছো তুমি? আসবো ভেতরে? শ্রাবু এভাবে কয়েকবার ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। সে কপাল কুঁচকে দরজার হাতলে হাত রাখতেই বুঝে গেল দরজা খোলা। তাই সে আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকে। তারপর চারিদিকে চোখ ঘুরিয়ে তাকে খুঁজে কিন্তু পায় না। সে বারান্দায়, ওয়াশরুমে, সব জায়গায় খুঁজে পায় না। তারপর তার চোখ যায় বিছানার একটা কাগজের দিকে। সে কাগজটা হাতে নেয়, তারপর সেটার ভাঁজ খুলে চোখের সামনে ধরে। আমার আপু, আপু, আমি জানি তুমি এতক্ষণই আমার খোঁজ করতে এসে চিঠিটা পেয়ে গেছো। আমাকে আর খোঁজো না আপু, আমি চলে যাচ্ছি দূরে কোথাও। হয়তো কোনো একদিন ফিরবো, আর নয়তো কখনো ফিরবো না। আমার মৃত্যুর পর তোমরা যদি খবর পাও, তাহলে আমার লাশটা তোমরা আমার প্রেমিক পুরুষের পাশে দাফন করো। তাকে তো আর পাওয়া হলো না, তবে তার পাশেই কবরটা যেন আমার হয়। শোনো আপু, আমার জন্য একদম কাঁদবে না। তুমি কাঁদলে যেমন রায়হান ভাইয়া, জায়ান ভাইয়া কষ্ট হয়, তেমনই আমারও হয়। আমার তো কেউ নেই। ওই মানুষটাকে ভালোবেসে একটা ছোট্ট সংসার করতে চেয়েছিলাম, কিন্তু মানুষটা আমাকে চাইল তো না, আবার আমাকে নিঃস্ব করে চলে গেল। ভালো থেকো আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি আপু। ইতি, তোমার আদরের ছোট্ট বোন ফাহি। শ্রাবু চিঠিটা পড়ে চিৎকার করে কেঁদে ওঠে। তার চিৎকারে সবাই চলে আসে। রায়হান দৌড়ে এসে শ্রাবুকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে হলদিয়া? কাঁদছিস কেন? রায়হান কথাগুলো বলতে বলতে শ্রাবুর হাতের চিঠি দেখে। সে চিঠিটা হাতে নিয়ে পড়ে। তারপর শ্রাবুকে জড়িয়ে ধরে রেখেই বলে, সবাইকে জিজ্ঞেস করে, ফাহিয়া কোথায়? রায়হানের কথা সূর্য বলে, ফাহিয়া একটু বাইরে গেছে, ও নাকি কি দরকারি কাজ আছে। সে বলল, আর তোরা যেতে দিলি? ও এই বাড়ি ছেড়ে চলে গেছে। রায়হানের কথায় সবাই হতবাক হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকায়। রায়হান কঠিন কণ্ঠে জিজ্ঞেস করে, কখনো বের হয়েছে ফাহিয়া? সুমাইয়া উত্তর দিয়ে বলে। রায়হান এবার রাজের দিকে তাকিয়ে বলে, সিসিটিভি ফুটেজ চেক কর রাজ, আর লোকেদের বল ফাহিয়ার খোঁজ নিতে কোথায় আছে। জি ভাই। রাজ কথাটা বলে চলে যায়। শ্রাবু তখনও কান্না করছে। তার শ্বাসকষ্ট হচ্ছে, মাথায় ব্যথা অনুভব করছে, তবে মনের ব্যথার কাছে এই ব্যথার নিকোষ। রায়হান শ্রাবুকে বিছানায় বসিয়ে বিথিকে বলে, দ্রুত আমার রুমের বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে গ্যাস নিয়ে আয়। রায়হান বলতেই বিথি দৌড়ে গিয়ে শ্রাবু গ্যাস এনে রায়হানের হাতে দেয়, আর রায়হান গ্যাসটা শ্রাবুর মুখে স্প্রে করে দেয়। তারপর রায়হান তার পকেটে রাখা শ্রাবুর মেডিসিনের পাতা থেকে একটা ঔষধ নিয়ে শ্রাবুকে খাইয়ে দেয়। প্রায় আধ ঘন্টা পর রাজ এসে বলে, ভাই, ফাহিয়া বেশি দূর যায়নি, সে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আমরা এখন বের হলে তাকে পেয়ে যাব। রায়হান রাজের দিকে তাকিয়ে বলে, এয়ারপোর্ট কেন যাবে? জানি না ভাই, আপনি তাড়াতাড়ি চলুন। রায়হান উঠে যেতে নিলে শ্রাবু তাকে বাধা দিয়ে বলে সেও যাবে। রায়হান কিছু না বলে শ্রাবুকে নিয়ে বেরিয়ে পড়ে ফারিহাকে খোঁজার উদ্দেশ্যে। প্রায় মিনিট 20 খোঁজার পর তারা ফারিহাকে দেখতে পায়। ফারিহা ব্যস্ত রাস্তার আনমনে হাসছে, কোন দিকে তার খেয়াল নেই। শ্রাবু তাকে দেখে গাড়ি থেকে নেমে পড়ে। তার পিছু পিছু রায়হান আর রাজও নেমে পড়ে। কিন্তু হায় আফসোস, তারা ফারিহার কাছে পৌঁছানোর আগেই ঘটে যায় অপ্রত্যাশিত একটা ঘটনা, যা মুহূর্তেই থমকে দিল চারপাশ।
শ্রাবু গাড়ি থেকে নেমে তার কাছে যাওয়ার জন্য দৌড়ে যাচ্ছিল, আর তখনই ফারিহা কি মনে করে পিছনে ফিরে, আর তার সামনে থেকে আচমকা একটা গাড়ি এসে ধাক্কা মেরে দেয়। গাড়ির ধাক্কায় ফারিহা দূরে ছিটকে পড়ে, আর শ্রাবু থমকে গিয়ে ফারিহা বলে চিৎকার করে ওঠে। রায়হান আর রাজও সেখানে থমকে যায়। ফারিহা নিবু নিবু চোখে শ্রাবুর দিকে তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে হাসি। শ্রাবু দৌড়ে ফারিহার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। ফারিহা কাঁপা হাতে শ্রাবুকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি ওই নিষ্ঠুর পৃথিবীর মায়া অবশেষে ত্যাগ করব। আপু, তুমি তাদের বলে দিও আমার কবরটা যেন আমার শখের পুরুষের বাঁ পাশে হয়। আমি এভাবেই তার পাশে থাকবো আপু। কথাটা বলে ফারিহা জোরে একটা নিঃশ্বাস নেয়, আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর শ্রাবুর কান্নায় আকাশ বাতাস সহ কেঁপে উঠছে। পাখিরা চেঁচামেচি করে আকাশে উঠতে থাকে, গাছের পাতাও থমকে যায় শ্রাবুর কান্নায়। 19/9/2025 তারিখে বিদায় নিল আরও একটি ব্যর্থ প্রেমিকা। ভালোবাসা না পাওয়া নিঃস্ব একটি ছোট প্রাণ রেখে গেল তার হাজারো স্মৃতি। রায়হান আর রাজ এগিয়ে আসে শ্রাবুর পাশে বসে। রায়হান এক হাতে ফারিহার চোখ বন্ধ করে দিয়ে তাকে কোলে তুলে নেয়, আর রাজ শ্রাবুকে ধরে দাঁড় করায়। চারিদিকে পথযাত্রীদের চোখেও পানি চিকচিক করে ওঠে। ওই গাড়ি চালককে ইতিমধ্যে সেখানকার লোকরা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশরা ফারিহাকে নিতে চাইলে রায়হান নিষেধ করে, তাই পুলিশরা ওই লোকটাকে নিয়ে চলে যায়। রাত 9টায় খানবাড়ির ড্রয়িং রুমে সকলে বসে আছে, সবার চোখ মুখে অসহায়ত্ব। জাইনা শিকদার আরও ভেঙে পড়েছেন ফারিহাকে হারিয়ে। ফারিহার বাবাকে জানানো হলে সে শুধু বলে, মারা গেলে আর কি করার, কবর দিয়ে দাও। বাবারা বুঝি এমন হয়, পাষাণ বাবা কারো হয় বুঝি? জাইনা শিকদারকে ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। তখন রায়হান ফারিয়াকে নিয়ে খানবাড়িতে আসলে সবার মাঝে আবারও শোকের ছায়া নেমে আসে। অ্যাক্সিডেন্ট বিধায় লাশ বেশিক্ষণ রাখা ঠিক হবে না ভেবে সাথে সাথেই দাফন করার ব্যবস্থা করে। ফারিয়ার কবরখানা ফারিয়ার কথা মতো জায়ানের বাঁ পাশেই দেওয়া হয়। রায়হান আর রাজ এখনও বাড়ি ফেরেনি, কালই তারা ফিরে যাবে। এখানে থাকলে শ্রাবু নিজেকে সামলাতে পারবে না, তাই রায়হান সব ব্যবস্থা করে নেয় লন্ডনে ফিরে যাওয়ার। রাত 12টায় রুমের বারান্দায় বিষণ্ণ মন নিয়ে বসে আছে শ্রাবু। তখন ফারিয়াকে বাসায় আনার পর থেকে সে আর কাঁদেনি, কেমন পাথরের মূর্তির মতো শুধু তাকিয়েছিল ফারিহার দিকে। ফারিহার খাটিয়া কাঁধে তুলতেই শ্রাবু সেখান থেকে উঠে রুমে সে দরজা নক করে বারান্দায় গিয়ে যে বসেছে আর উঠেনি। সবাই ডেকেছে কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। রায়হানের রুমের দরজায় ইলেকট্রনিক লক থাকায় কেউ ঢুকতে পারেনি। শ্রাবু নিকষ কালো আকাশের দুটো ঝলমলে তারার দিকে তাকিয়ে আছে। আরও 20 মিনিট পর রায়হান রুমে আসে। রাহাত সূর্যের কাছেই ছিল। রায়হান রুমে এসে শ্রাবুকে না পেয়ে বারান্দায় যায়। বারান্দায় গিয়ে শ্রাবুকে এভাবে বসে থাকতে দেখে শ্রাবুকে বলে, কাল আমরা চলে যাব হলুদিয়া। রায়হানের কথায় শ্রাবু রায়হানের দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন যে? কারণ আমি তোকে এইভাবে দেখতে পারছি না। ও সকালে জায়ানের আর ফাহিয়ার কবর জিয়ারত করে চলে যাব আমরা। ঠিক আছে। কারো মুখে আর কোনো কথা নেই, দুজনেই চুপ করে বসে থাকে। রাতটায় এভাবেই পার করে দুজনে। ঘুম ছিল না কারো চোখে। জায়ান, আমি চলে যাচ্ছি, আমি আবারও আসব। আমাকে যে আসতেই হবে। আপনার দেওয়া দায়িত্ব পালন করে আজ থেকে 100 দিন পর আমি আবার আসব। এতদিনে নিজেকে একটু হলেও স্বাভাবিক করতে পারবো হয়তো, তাই এতদিন দূরে থাকবো আপনার থেকে। যেদিন আর কান্না আসবে না সেদিন আমি আবার আসব আপনার কাছে। আজ 100 গোলাপ আপনার জন্য রেখে গেলাম। শ্রাবু কথাগুলো বলে ফারিহার কবরের দিকে তাকিয়ে বলে,